সম্মানিত দর্শক, উত্তম রিয়াকশনে আপনাদের সবাইকে স্বাগতম। নমস্কার, আদাব। আমি উত্তম আছি আপনাদের সাথে। না, আজ কোনো ভিডিওতে রিয়াকশন নয়। আজ চর্চা করব বাংলাদেশের উপর। ভারতের আশেপাশে জিও পলিটিক্স কি, ভারতকে নিয়ে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো কোন ধরনের জিও পলিটিক্স গেম খেলছে, তার উপর আজকের এই ভিডিওটি। বন্ধুরা, বিস্তারিত চর্চা শুরু করার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে তাহলে চলুন বিস্তারিত আলোচনা শুরু করি। বিস্তারিত আলোচনা শুরু করার আগে প্রথমে মালদ্বীপের সম্পর্কে একটু আলোচনা করা খুবই দরকার। মালদ্বীপে যখন রাষ্ট্রপতি চুনাব শুরু হয় তার আগে বর্তমান মালদ্বীপের যে রাষ্ট্রপতি মইজু ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালু করেছিল। আর এই ইন্ডিয়ান ক্যাম্পেইন তখন থেকে মাথাচাড়া দিয়ে উঠেছিল যখন সারা বিশ্ব জুড়ে যোগ দিবস পালন করছিল। তেমনই মালদ্বীপও যোগ দিবস পালন করছিল। তো সেই স্টেডিয়ামের ভিতর মইজুর সমর্থন ঢুকে যায়। আর মইজু একজন র্যাডিক্যাল ইসলামিক পন্থীর বিচারধারার ব্যক্তি। ওনার সমর্থন প্রচার করতে থাকে ভারত ইসলামের বিরুদ্ধে কাজ করছে। ভারত জোর করে এই যোগ দিবস মুসলিম দেশে প্রচার করছে এবং মুসলিম দেশদের উপর চাপিয়ে দিচ্ছে, ইসলামের উপর চাপিয়ে দিচ্ছে। এইসব অবাঞ্ছিত কথা মানুষের উপর, মানে মালদ্বীপের জনগণের মধ্যে প্রচার করতে থাকে। তারপরে ভারতের প্রতি একটা মানে কুদৃষ্টি শুরু হয় মালদ্বীপের মধ্যে। মালদ্বীপের যে পূর্ব রাষ্ট্রপতি সোহেল ও নির্বাচনে হেরে যায় আর মইজু নির্বাচনে জিতে যায়। তারপর থেকে মালদ্বীপের যে বর্তমান রাষ্ট্রপতি মইজু ভারতের প্রতি বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক প্রতিক্রিয়া দিয়েছে। তারপর ভারতকে একটা ডেডলাইন দিয়েছে ভারতের যে সৈন্য রয়েছে মালদ্বীপে সে সৈন্যকে সরিয়ে নিতে। কিন্তু বর্তমান সময় মালদ্বীপের অবস্থা কি? মালদ্বীপের যে সংসদ নেই, তবু সংসদ বলছি, ওটাকে সংসদ বলে না, ওটাকে বলে বৈঠক। তো সেই বৈঠকের মধ্যে মালদ্বীপের যে বর্তমান রাষ্ট্রপতি মইজু, তো মইজুর যে পার্টি, সেই বৈঠকে বা সেই সংসদে বহুমত নেই। বহুমত বিপক্ষ দল যে সোহেলের সাপোর্টার তাদের কাছে। এখন কোনো একটা যে আইন লাগু করার জন্য সমর্থনের দরকার হয়, তো সেটা সমর্থন করবে না। তো সেই জন্য
বিরোধিতা করেছে বিরোধী দল, তার উপর সংসদের ভিতর প্রচুর পরিমাণে মারপিট শুরু হয়ে গেছে। আপনারা ভিডিওটি দেখুন। Footage from the Maldivian parliament showing MPs coming to blows during the scheduled voting for President Mohammad Muizzu's cabinet approval. In fact, according to reports, the opposition MPs withheld the approval of Muizzu's ministers, which led to a confrontation there. But absolutely shocking scenes there in the Maldivian parliament, MPs at loggerheads and physically attacking each other. The main opposition party in Maldives has withheld approval for 4 members of President Mohammad Muizzu's cabinet. The Maldivian parliament was set to vote on a 22-member cabinet at 1 p.m. local time today, the local media is saying. Just before the vote, the Maldivian Democratic Party, one of the main opposition parties, passed a 3-line red whip to withhold approval for 4 key cabinet ministers, reports are saying. According to footage shared by local media, opposition MPs were also prevented from entering the floor of the parliament ahead of cabinet's approval. Dramatic footage shows MPs coming to blows right in front of the speaker. One of the MPs is also shown blowing an air horn supposedly to disrupt the proceedings. Maldives has sort of been a hub of controversies in the last few months. In November last year, Mohammad Muizzu took oath as the 8th president of Maldives. Ever since Muizzu's win, there have been numerous controversies regarding Maldives' relationship with India. Muizzu is seen as a pro-China politician, which is a departure from the stance taken by the last government of Maldives, which had a cordial relationship with India. Calling India as the most long-standing ally, the 2 main opposition parties few days ago expressed concern about the government's anti-India stance. Local media says that Parliament's Government Oversight Committee had approved the cabinet in December. হ্যাঁ, এভাবেই মইজুর যে সাপোর্টার, তাদের উপর বিপক্ষীয় দলের যে নেতা তারা আক্রমণ করেছে এবং অবিশ্বাস যে মত সেটা সংসদে পারিত করবে। আর সূত্রের খবরে এটা জানা গিয়েছে কয়েক দিনের ভিতর হয়তো মালদ্বীপের যে বর্তমান রাষ্ট্রপতি মইজু যে ছাতি চওড়া করে ইন্ডিয়ান বিরুদ্ধে যেভাবে বিদ্বেষমূলক প্রচারণা চালু করেছিল তার অবসান ঘটবে। মইজুর সরকার থাকবে না, এটাই। মইজু রাষ্ট্রপতি থাকতে পারবে না, তার কারণ মালদ্বীপ বুঝতে পেরেছে ভারতের সাথে বিদ্বেষমূলক বা ভারতকে বাদ দিয়ে তারা কখনোই আগে চলতে পারবে না, এটা সত্য। তার কারণ মালদ্বীপকে সর্বদিক দিয়ে সাপোর্ট করেছে ভারত সবসময়ের জন্য। তো বাংলাদেশও কিন্তু ওই মইজুর মতোই যে ইন্ডিয়া আউট যে ক্যাম্পেইন চালিয়েছিল, সেই রকম একটা ছাতু, সেরকম একটা গুট্টি পান করেছে বাংলাদেশের বিএনপি। আজকাল প্রচার করছে ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কট। বাংলাদেশের বিএনপির যে বেগম খালেদা জিয়া, তার সুযোগ্য পুত্র তারেক জিয়া, যে একজন দুর্নীতির আসামি, যে বাংলাদেশের জেল কাটছিল, তাকে শর্তের উপর জামিন দিয়েছিল, শর্তের উপর তাকে জেল থেকে রেহাই করেছিল। সে এখন আছে ইংল্যান্ড থেকে সে প্রচার করছে ভারত বিদ্বেষমূলক কর্মকাণ্ড। তার বাবার হাতের তৈরি এই বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, আর তার মা হচ্ছে এই পার্টির চেয়ারম্যান। গত দ্বাদশ নির্বাচনে
বিএনপি অংশগ্রহণ করেনি। বিএনপি চায় বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হোক, তাহলে ভোট চুরি করতে সুবিধা হবে, ভোট ডাকাতি করতে সুবিধা হবে। কিন্তু বাংলাদেশের যে সংবিধান সেটা কি বলছে? সরকারের যে কোনো দল যদি সরকারে থাকে তার একটা দায়িত্ব থাকে যে 3 মাসের মধ্যে আবার নির্বাচন করানোর। শেখ হাসিনা বাংলাদেশের সংবিধান মেনেই সেই কাজটি করেছে। গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বাংলাদেশে। আর এই সংসদে অনেকগুলো দল নির্বাচন অংশগ্রহণ করেছে। শুধু বিএনপি আর বিএনপির সাথে যারা জোট করে আছে বা বিএনপির সাপোর্টে আছে সেই সব দলগুলি এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। পিনাকি এবং তারেক জিয়া এটাই বলছে, তাদের যে মূল পয়েন্ট তারা এটাই তুলে ধরছে মিডিয়ার মাধ্যমে। আমরা যেটা জানতে পেরেছি, পত্র পত্রিকার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ভারতের মোদী সরকার বাংলাদেশের শেখ হাসিনাকে রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন দিয়ে রেখেছে। আর বর্তমান যে নির্বাচন হয়েছে এটা সম্পূর্ণ ভারতের সাপোর্টে হয়েছে। ভারত জোর করে শেখ হাসিনাকে এই চেয়ারে বসিয়ে রেখেছে, প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে রেখেছে। এটা ডামি নির্বাচন হয়েছে, বিভিন্ন ধরনের আখ্যায়িত করছে এই নির্বাচন সম্পর্কে। বন্ধুরা, গণতন্ত্র কি বলে? নির্বাচনে অংশগ্রহণ করাটাই প্রথম দায়িত্ব। হার জিত সেটা তো পরের কথা। বাংলাদেশের এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে রাশিয়া, চীন, ভারত পর্যন্ত সবারই নজর ছিল। ভারতের বিদেশ মন্ত্রীর অফিস থেকে স্টেটমেন্ট জারি করেছিল ভারত গণতন্ত্রের সাপোর্ট করবে, গণতান্ত্রিকভাবেই বাংলাদেশে নির্বাচন হবে আর সেটাকেই সাপোর্ট করে। আমার প্রশ্ন এখানে, ভারতের উপর দোষ কেন দেয়া হচ্ছে? বাংলাদেশের বিএনপি সাপোর্টার পিনাকি ভট্টাচার্য তিনি বলছেন 5% ভোট পড়েছে এই দ্বাদশ নির্বাচনে। আর এই ভোট প্ল্যান সম্পূর্ণ শেখ হাসিনার প্ল্যান করা ভোট, ডামি নির্বাচন হিসাবে আখ্যায়িত করছে। তবে আমার প্রশ্ন এখানে, যদি 4%, 5% ভোট যদি শেখ হাসিনার হয়ে থাকে, আপনারা কি ঘাস কাটছিলেন? আপনাদের যে বিএনপি এবং তার সহ যে দলগুলো রয়েছে তারা কি ঘুমোচ্ছিল? তারা নির্বাচনের ময়দানে নামতে পারত, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারত। কেন শেখ হাসিনা বিএনপিকে বলবে যে নাও ক্ষমতা নিয়ে যাও, আমি তোমাকে ক্ষমতা দিয়ে দিচ্ছি? আরে নির্বাচন হয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় কথা। যদি বাংলাদেশের জনগণ বিএনপিকে সমর্থন করে বা করে থাকে, তাহলে নির্বাচনে দাঁড়াতে ক্ষতি কি ছিল? ভোট তো সবার নজরে হচ্ছিল, ভোট তো আইন কানুন মেনেই হচ্ছিল, ভোটের উপর তো সারা বিশ্বের নজর ছিল। যদি আওয়ামী লীগ বিএনপির সমর্থনদের বিএনপিকে ভোট দিতে বাধা দিত, তাহলে নয় বুঝতাম যে আওয়ামী লীগ
জোর করে নির্বাচন জিতেছে, তাহলে নয় বুঝতাম যে শেখ হাসিনা একজন স্বৈরাচারী শাসক হয়ে উঠেছে। কিন্তু আপনারা ময়দানে আসবেন না, ময়দান ফাঁকা করে রাখবেন। সেখানে তো ফাঁকা গোল মারবেই, কেউ না কেউ মারতই। আপনারা কিভাবে এখানে ভারতকে দোষ দিতে পারেন? এখানে ভারত কি করেছে? ভারত সাপোর্ট করতেই পারে, পরোক্ষ অপরোক্ষভাবে সাপোর্ট দিতেই পারে। সেটা বিএনপিকেও দিতে পারে, সেটা আওয়ামী লীগকেও দিতে পারে, সেটা এরশাদকেও দিতে পারে, জাতীয় পার্টি যেটা বাংলাদেশের তাকেও দিতে পারে। কিন্তু আপনাদের দায়িত্ব কি ছিল? আপনারা কেন নির্বাচনে আসেননি? আপনাদের নির্বাচনে আসা উচিত ছিল কিনা? বাংলাদেশের সব থেকে যে বড় দুটি পার্টি রয়েছে, টোটাল বাংলাদেশে প্রায় 34টি রেজিস্টার্ড পার্টি আছে। তার মধ্যে সব থেকে বড় দুটি দল হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি। এখন আওয়ামী লীগের সরকার চলছে। আওয়ামী লীগের যে সরকার গত 15 বছর ধরে বাংলাদেশের উপর যে দুর্নীতি করেছে, মানে এটা আমার কথা নয়, এটা বিএনপির কথা, বিএনপির সমর্থকদের কথা বলছি, পিনাকির কথা বলছি, যে কাঁঠাল রানী বলে আখ্যায়িত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আরে ভাই, আমার কথা হচ্ছে যদি তারা দুর্নীতি করে থাকে তাহলে গণতন্ত্রের মাধ্যমেই তো তার বিরোধিতা করা যায়, যায় তো। গণতন্ত্রের সমর্থন নিয়েই তাকে তো সরিয়ে দেওয়া যায়। এই এই 5% ভোট পড়েছে আপনারা বলছেন, তাহলে তো যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতো তাহলে তো একচেটিয়া ভোট বিএনপির পক্ষেই যেত, বিএনপি জিততো, বিএনপি সরকার গঠন করতে পারতো বাংলাদেশে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। কিন্তু আমি মনে করি যে একটা গণতান্ত্রিক রেজিস্ট্রেড দল হয়ে তারা তাদের দায়িত্ব থেকে দূরে সরে গিয়েছে, দূরে সরে গিয়েছে। যে কোনো দেশ দূরে বসে কোনো কিছু বলতেই পারে। আমেরিকাও চেষ্টা করেছে যাতে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হয়, কিন্তু এখানে তত্ত্বাবধায়ক সরকার যখন এর কথা উঠেই আসলো, বিশ্বের কোনো দেশেই এইভাবে নির্বাচন হয় না, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হয় না। তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন গেলে সে দেশে মানে সঠিক সময় নির্বাচনটা হয় না। এটা জ্বলন্ত উদাহরণ পাকিস্তানকে দেখলেই বোঝা যায়। পাকিস্তানের যে সেই সরকার আজ থেকে 6 মাস আগে রিজাইন দিয়েছে, এখন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী দেশ বিদেশে ভ্রমণ করছে, ভিক্ষা চেয়ে বেড়াচ্ছে যে আমাদের কিছু দিয়ে দাও। তার কারণ সে তো প্রধানমন্ত্রীর গদ্দি পেয়ে গেছে না, তার মন আর চাইছে না যে নির্বাচন করায় পাকিস্তানে। তো পাকিস্তানের বাংলাদেশেই কেন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন করাতে হবে? আমার প্রশ্ন এটাই, কেন ভাই, কিসের জন্য? আরে আপনারা কি দুর্বল হয়ে পড়েছেন? আপনারা কি দুর্বল হয়ে পড়েছেন? প্রশাসন একার নয়, শেখ হাসিনার, বাংলাদেশের জনগণের, সবার জনগণের অধিকার আছে ভোট ঢালার, জনগণের অধিকার আছে তার ভালো লাগার যে প্রার্থী তাকে চুজ করার। কিন্তু বিএনপি করেছেটা কি? বিএনপি এই নির্বাচনে না এসে, অংশগ্রহণ না নিয়ে চরম ভুল করেছে। তার কারণ এই নির্বাচনে অংশগ্রহণ করলে অবশ্যই বিএনপি বিজয়ী লাভ করত এবং সরকারও গঠন করতে পারত, কিন্তু সেটা করেনি। এর ভিতর অনেক রাজনীতি আছে। তার কারণ তারেক জিয়া আর কোকো জিয়াকে যখন মুক্তি দেওয়া হয়েছিল,
তখন তার আগে বেগম জিয়া নির্বাচন কমিশনকে বলেছিল যে বিনা শর্তে তারেক আর কোকো জিয়াকে মুক্তি দিতে হবে। নির্বাচন কমিশনার নাকচ করে দিয়েছিল, মানা করে দিয়েছিল। তখন নির্বাচন কমিশনার বেগম জিয়াকে একটা শর্ত দিয়েছিল যে আমরা তারেক আর কোকো জিয়াকে মুক্তি দিতে পারি, জেল থেকে বেরিয়ে আসতে পারে, তবে একটা শর্ত আছে এখানে। প্রথম শর্ত, তারেক আর কোকো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কোনোভাবেই। আর বিএনপিকে দ্বিতীয় শর্তে বলা হয়েছে যে বিএনপিকে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। বেগম জিয়া বিভিন্ন দিক দিয়ে ভেবেচিন্তে দেখেন যে তার দুই ছেলে যাতে জেল থেকে বেরিয়ে আসতে পারে, তার থেকে ভালো কিছু নয়। এই জন্য এই শর্তে মেনে নিয়ে বেগম জিয়া নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং তারেক আর কোকোকে ইংল্যান্ডে পাঠিয়ে দিয়েছিলেন। দেশ থেকে পালিয়ে যায় তারা। তারাও তো দুর্নীতির অপরাধেই জেলে ছিল, তারা তো ধোয়া তুলসীর পাতা ছিল না। আর বাংলাদেশে কিভাবে বিএনপি সরকার এলে ভারতের যে পার্শ্ববর্তী রাজ্যগুলো রয়েছে বাংলাদেশের আশেপাশে, সেখানে কিভাবে সন্ত্রাস অ্যাক্টিভিটি চালু হয়ে যায়, ভারতের যে আসামের যে বাংলাদেশ সীমান্ত রয়েছে সেখানে কিভাবে সন্ত্রাসী অ্যাক্টিভিটি হয়ে থাকে বা জিহাদি মন মানসিকতা শুরু হয়ে যায়, সেটা কিন্তু ভারত অতপ্রতভাবে জানে। এই জন্যই ভারত সরকার যতবার বিএনপির সরকারের সময় এই অপরাধ কাণ্ডের তথ্য দিয়েছে ততবারই নাকচ করেছে। আর এইগুলো উস্কাতো তারেক জিয়া। তো এই জন্যই ভারত কখনোই চায় না বিএনপি বাংলাদেশের সরকারে ফিরুক। হ্যাঁ ফিরুক, তবে সেটা ভারতের ক্ষতি করার জন্য নয়। ভারতের শেখ হাসিনা সরকারের উপর কি মানে চাওয়া রয়েছে, শুধু চাওয়া রয়েছে যাতে তার দেশ থেকে ভারত বিরোধী কোনো গতিবিধি না হয়, এটাই, এর বেশি কিছু নয়। আবার যারা বিএনপি সমর্থিত এই পিনাকি ভট্টাচার্যের দলের লোকগুলো, তারা কি মনে করে যে ভারতের 7 সিস্টার রাজ্যে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী নির্মাণ করে দিয়েছে, সেটা কি পদ্মা সেতু নির্মাণ হয়েছে ভারতের জন্য। তার কারণ বাংলাদেশের উপর দিয়ে ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম এইসব রাজ্যে যাতে অতি সহজে যাওয়া যায়। আবার এরা বলে থাকে যে চিকেন নেক বলে একটা জায়গা আছে, সেই চিকেন নেক মানে আমাদের পশ্চিমবঙ্গে, তো সেখানে নাকি আবার এদের কুদৃষ্টি রয়েছে যে ওখান থেকে তারা আমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে। এত সাহস, এতই সাহস যদি হতো তাহলে তো কবেই বিচ্ছিন্ন হয়ে যেত। এতই সাহস, দেখুন চেষ্টা করে। বিএনপির সমর্থনরা পিনাকির যে গ্রুপের লোকজন, তারা বলে থাকে যে ভারতকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে বাংলাদেশ। দেখুন, বাংলাদেশ যখন ভুটানের সাথে বিজনেস করতে চায়, বাণিজ্য করতে চায়, তা বাংলাদেশকেও তো একটা রাস্তা চাই, তারও তো যাওয়ার একটা রাস্তা দরকার আছে বাংলাদেশের, সেটাও কিন্তু ভারতের উপর দিয়েই যাওয়া হয়। নেপালের সাথে যখন বিজলি মানে বিদ্যুৎ চুক্তি হয়, নেপালের সাথে যখন বাস যে সার্ভিস তার চুক্তি হয়, তো তার জন্য কি ভারত করিডোর দিচ্ছে না?
বিনা শুল্কে নেপাল, ভুটান, চীন যেতে পারবে বাংলাদেশ, তার বাণিজ্য করতে পারবে, মানে বিনা যে একটা ইন্টারন্যাশনাল ট্যাক্স থাকে সেটা না দিয়েই তারা যেতে পারবে। আর আমরা কোথায় যাচ্ছি? আমাদের তো এমনিতে যাওয়ার জায়গা আছে, কিন্তু বাংলাদেশের উপর দিয়ে আমরা এই জন্যই যাচ্ছি যাতে আমাদের সময়টা একটু কম লাগে। এখানে শুধু ভারতই ফায়দা লুটছে, ভারতই লুটছে বাংলাদেশকে। আরে ভাই, কমসে কম একটু গভীর থেকে ভাবুন। বাংলাদেশের বিএনপি চায় যে আগামী পাকিস্তান বাংলাদেশ হোক, আগামী পাকিস্তান বাংলাদেশের নামেই হোক। তার কারণ ভারতের বিরোধিতা করতে করতে গত ৭৫ বছরে পাকিস্তান আজ ভিখারি হয়ে গেছে। কি আছে পাকিস্তানের কাছে? যখন 2019 নির্বাচনের পর 5ই আগস্ট কাশ্মীর থেকে 370 ধারা আর 35A সরিয়ে দেওয়া হয়েছে, তারপর থেকে পাকিস্তানের বড় পেটে দরদ শুরু হয়ে গেছে। ভারতের সাথে সমস্ত বাণিজ্যিক চুক্তি বাতিল করে দিয়েছে। তাতে ভারতের কি হয়েছে? সেই ভারতের মালই তো খাচ্ছ সৌদি আরব হয়ে, তারপরে তো যাচ্ছে। সৌদি আরব আমার থেকে কিনছে, ভারত থেকে কিনছে, আর সৌদি আরব থেকে তুমি ডাবল পয়সা দিয়ে তোমরা কিনে নিয়ে আসছো। তো ভারতের সাথে বাণিজ্যিক যে চুক্তি সেটা বাতিল হলে বাংলাদেশের জন্যও কিন্তু ভালো হবে না। বাংলাদেশে চলছে বয়কট। তো এই বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস যদি বাংলাদেশে বয়কট হয়ে যায়, বাংলাদেশের অবস্থা কি হবে? বাংলাদেশে ভারতের প্রোডাক্ট যদি বাংলাদেশ বয়কট করে দেয়, তাহলে বাংলাদেশের বাজারের কি হাল, কি দশা হবে সেটা বাংলাদেশের মানুষ বা এই যারা বয়কট বাবু এরা কিন্তু এখনো বুঝতে পারছে না। তার কারণ যে দেশের ঘরে ঘরে 80% ইন্ডিয়ান প্রোডাক্টস রয়েছে, সেই দেশ কিভাবে সেই দেশের প্রোডাক্টস বয়কটের ডাক দিতে পারে? কিভাবে ডাক দিতে পারে? আর এই প্রোডাক্টস বয়কটের যে মেন মাথা সেটা কিন্তু তারেক জিয়া। সে লন্ডন থেকে বাংলাদেশের, পাকিস্তান চাইছে যে আমরা তো মরেছি, সাথে বাংলাদেশ এখন ডেভেলপমেন্ট করছে, ওকেও কিভাবে অর্থনৈতিক দিক দিয়ে পঙ্গু করা যায়। পিনাকি বাবু বলছিল না যে ভারতের অর্থনীতির মাজা ভেঙে দিতে? তো আমি বলছি শুনুন, ভারতের অর্থনীতির মাজা তো আপনি ভাঙবেন, আগে নিজের মাজাটা তো সোজা থাকবে, তারপরে না বাংলাদেশের অর্থনীতির মাজা কি শক্ত থাকবে? বাংলাদেশ, আমি মানছি যে বাংলাদেশের জনগণ ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কট করে দিয়েছে, কিনছে না। বাংলাদেশের ভারতের বিজনেস কম হয়ে গেছে। যেখানে 14 বিলিয়ন মার্কিন ডলারের বিজনেস হতো, সেখানে এখন আর 1% হচ্ছে না। বেশি বাড়াবাড়ি করলে ভারতে কে বসে আছে জানেন তো? নরেন্দ্র মোদি, অমিত শাহ। তো এরা কি করতে পারে সেটা ধারণা মনে হচ্ছে এখনো বাংলাদেশের এই বয়কট বাবুদের মাথায় ঢুকছে না। ভারত চাইলে বাংলাদেশকে বসিয়ে দিতে পারে। আপনারা বলবেন কি করে, তাদের তো মাথাপিছু আয় বেশি। আরে মাথাপিছু আয় বেশি সেটা মানছি তো, আমাদের মাথাপিছু আয় কম। আমাদের 1000 মার্কিন ডলারে চলে যায়। তার কারণ আমরা এখানে আলু 3 থেকে 4 টাকা কেজি হিসাবে কিনছি, খাচ্ছি। টমাটার
10 থেকে 12 টাকা কেজি, 10 থেকে 20 টাকা, এরকম 5 টাকাও কোনো কোনো সময় কেজি হয়ে যায়। আবার যখন বিক্রি হয় না তখন রোডের উপর ফেলেও দেয় ভারত। কাঁচা লঙ্কা এরকম 20 টাকা 30 টাকা কেজি। বাংলাদেশে কি ভাই? বাংলাদেশে 70 থেকে 80 টাকাতে এখনই আলু খাচ্ছ। পেঁয়াজ আমাদের এখানে 7 টাকা 8 টাকা কেজি, তোমাদের ওখানে তো এখনো 70-80 টাকা কিলো। এখনো আমরা এখানে চিকেন কিনি কত? 150 টাকা করে কেজি, তোমরা ওখানে 300-350 টাকা করে খাচ্ছ। তা তোমাদের আয় বেশি, ব্যয় বেশি। আমাদের আয় কম, খরচাও কম। আমাদের এখানে দ্রব্য মূল্যের যে দাম খুবই কম, তাতে আমাদের ভারতবর্ষের মানুষের চলে যায়। ভাই বিহারে $500, মানে বিহারে যারা বিহারবাসী তাদের 500 উপরে কিছু মার্কিন যে ডলার, তাতে তাদের চলে যায়। তাদের কাছে মহিষ আছে, তারা দুধ, ঘি, মাখন এগুলো দিয়েও রুটি খেতে পারে। ঠিক আছে, তারা এগুলো দিয়ে রুটি খেতে পারে, তারা চাটনি দিয়ে রুটি খেতে পারে। ভাই আপনারা গরুর মাংস খাবেন, আপনারা মুরগির মাংস খাবেন, বিভিন্ন ধরনের ভিআইপি রেস্টুরেন্টে খেতে যাবেন, আপনাদের তো মাথাপিছু আয় বেশি হবেই। তাতে কি হয়েছে? ভারতবর্ষ 140 কোটির মানুষের দেশ, বাংলাদেশ 17-18 কোটির মানুষের দেশ। বিগত বেগম জিয়ার সরকারে বাংলাদেশ এত ডেভেলপমেন্ট কেন করতে পারেনি? কেন করতে পারেনি? বর্তমান সরকার যেভাবে ডেভেলপমেন্ট করছে, আর বাংলাদেশের জনগণ এটাই, ডেভেলপমেন্টের উপর শেখ হাসিনা লুট করছে, দুর্নীতি করছে। ভাই সাহেব, ঢাকা থেকে কক্সবাজার রেল সংযোগ হয়েছে, আমরাই দেখেছি, আমরাই দেখতে পেলাম। কক্সবাজারে আইকন রেলওয়ে স্টেশন নির্মাণ হয়েছে, সেটাও আমরা দেখতে পেলাম। কক্সবাজারে সমুদ্রের বুকে আইকনিক রানওয়ে নির্মাণ হচ্ছে, সেটাও তো আমরাই দেখছি। কর্ণফুলী নদীর নিচ দিয়ে এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়াতে সর্বপ্রথম যে দেশটি মানে নদীর নিচে সড়ক টানেল নির্মাণ করেছে, সেটাও তো বাংলাদেশ, সেটাও তো শেখ হাসিনার সময় হয়েছে। পদ্মা ডাবল ব্রিজ, এটাও তো শেখ হাসিনার সামনেই, মানে শেখ হাসিনাই নির্মাণ করেছে আমাদের সামনেই, এটাও তো দেখলাম। ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত রেল সংযোগ হয়েছে, এটাও তো আমরাই দেখলাম। যমুনা নদীর উপর দ্বিতীয় রেল ব্রিজ নির্মাণ হচ্ছে, এটাও তো আমরাই দেখলাম। রূপপুর পারমাণবিক নিউক্লিয়ার যে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ হচ্ছে, সেটাও তো আমাদের সামনেই হয়েছে, আমরাই তো দেখছি। খুলনা, রূপসা আর মংলার মাঝে যে রেল ব্রিজ নির্মাণ হয়েছে, সেটাও তো শেখ হাসিনার সরকারের সময় হয়েছে, সেটা তো আমরা দেখছি। কেমন উন্নয়ন হয়নি? ঢাকা জুড়ে মেট্রো রেলের যজ্ঞ চলছে, সেটাও তো দেখেছি। মেট্রো রেল উদ্বোধন হয়েছে, তাতে ঢাকার যে যানজট সমস্যা, তার থেকে কিছুটা হলেও তো কম হয়েছে, এটাও তো আমরাই দেখেছি। ঢাকার উপর ফ্লাইওভারে জাল পড়ে গেছে, সেটা তো শেখ হাসিনার সময়ই হয়েছে, আমরাও তো দেখেছি। তারপরেও বাংলাদেশের জনগণ কেন শেখ হাসিনার বিরুদ্ধে যাচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে এরকম বিদ্বেষমূলক আচরণ করছে? ভাববার বিষয় আছে। এই ভারতীয় প্রোডাক্টস বয়কট করলে ভারতের ক্ষতি একটু হবে,
হয়তো 14 বিলিয়ন কম হয়ে যাবে, কিন্তু ভারতের অর্থনীতির মাজা ভাঙতে পারবে না, এটা বলতে পারি। এর ভিতর এই $14 বিলিয়ন ভিতর ঠিক আছে, দরকার নেই, কিন্তু আমরা আপনাদের অর্থনীতির মাজা ভেঙে দিতে পারি, অবশ্যই পারি। আমরা যদি সমস্ত প্রোডাক্টস বন্ধ করে দিই, চাল, গম, পেঁয়াজ, রসুন, আদা থেকে, কাঁচা লঙ্কা থেকে, নুন থেকে, ডিজেল থেকে, পেট্রোল থেকে, এবং মেশিনারির যে সরঞ্জাম, যে ভারী ইস্পাত আছে, সেগুলো যদি আমরা বন্ধ করে দিই না, তাহলে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ বেশি ক্ষতি হবে ভারতের তুলনায়। এটা একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখবেন। যে ডলার দিয়ে ভারত থেকে আমদানি করে বাংলাদেশ, সেই ডলার দিয়ে তো আর সিঙ্গাপুর, মালয়েশিয়া বা আমেরিকা, ইংল্যান্ড থেকে তো আমদানি করতে পারবে না ভাই। সময় সাপেক্ষ, লজিস্টিক খরচ আছে। ভারত থেকে নিলে, ভারত থেকে আমদানি করলে লজিস্টিক খরচ খুবই কম লাগে এবং বিনা শুল্কে চলে যায় মাল এখান থেকে। সরকারকে শুল্ক দিতে হয় না, ভারত সরকারকে বর্ডার শুল্ক দিতে হয় না। শুল্ক দিতে হয় না, সময় কম লাগে, কম খরচে বেশি মাল আমদানি করতে পারে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ যদি চায় যে আমি আফ্রিকান কান্ট্রি থেকে নিয়ে আসব, তাহলে সময় বেশি, ঝুঁকি বেশি, খরচ বেশি। আর যখন খরচ বেশি হবে, কোনো ব্যাপারী, কোনো বিজনেসম্যান যদি সিঙ্গাপুর থেকে আনতে যে খরচটা হবে, বা ভারত থেকে নিলে তো সেই খরচটা হবে না, এবং দ্রব্যমূল্যের দামও বাড়বে না। কিন্তু সিঙ্গাপুর বা মালয়েশিয়া থেকে যদি আনে, তাহলে সেই দ্রব্যের দাম অবশ্যই বৃদ্ধি পাবে। বাংলাদেশের সাধারণ জনগণের পকেট থেকে অটোমেটিকলি বেশি খরচ হবে। বা যারা মিডল ক্লাস বা গরিব বাংলাদেশের, তারা তো মার্কেটেই যেতে পারবে না, এখনই যেতে পারছে না। মিডল ক্লাস ফ্যামিলি যারা, এই পিনাকি দেখিয়েছে না যে মাছের কাঁটা কিনে কিনে খাচ্ছে, এরপরে তো মাছের কাঁটাও কিনতে পারবে না, এরপরে মাছের কাঁটাও কিনতে পারবে না, ঠিক আছে? ভারত চাইলে বাংলাদেশের অর্থনীতির মাজা ভেঙে দিতে পারে, ঠিক আছে পিনাকি বাবু, বুঝে দেখুন। যে মজুর তো এখন লাত আর ঘোষা। মজুর মালদ্বীপের রাষ্ট্রপতির মানে লাত আর ঘোষা এই পড়েছে, সরকারও যাবে ওর। ভারতের বিরোধিতা করে এখনো সরকারে থাকতে পারেনি মালদ্বীপের কোনো রাষ্ট্রপতি, ঠিক আছে না? ইতিহাস ঘেটে আসুন, দেখে আসুন, বুঝতে পারবেন। বাংলাদেশের এই বয়কট যে মেসেজ ডেলিভারি হচ্ছে, এর উপর আরো গভীরভাবে, বিস্তারিতভাবে আলোচনা করা যায় সর্বদিক দিয়ে, ভারতের দিক দিয়ে, বাংলাদেশের দিক দিয়ে। সেটা আমি করব। আজ এখানেই রাখছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।